সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে পারে না মন্তব্য মির্জা ফখরুলের। ১৭ বছরে ভোটার করার চিন্তা, নির্বাচন বিলম্বের শঙ্কা। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে এক থাকার আহ্বান জামায়াত আমিরের। ঐক্যে ফাটল ধরলে বিএনপি জামায়াতকে জবাবদিহি করতে হবে, খেলাফতের হুঁশিয়ারি। শেখ হাসিনা সহ টপ কমান্ডারদের বিচারে অগ্রাধিকার প্রসিকিউশনের। আগামী বিজয় দিবসের আগেই বিচার শেষ করার আশা আইন উপদেষ্টার। দাবি ডিএমপি কমিশনারের। গণহত্যার পুনরাবৃত্তি ঠেকাতে বাহিনীর পুনর্গঠনে কাজ চলছে, বললেন আইজিপি। এবং আশ্বাসের পরও বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ মালয়েশিয়ার দুয়ার। শ্রমবাজারে কাটছে না অস্থিরতা, সদিচ্ছার অভাব, বলছে বাইরা। ভুয়া রিক্রুটিং এজেন্সি ঠেকানোর পরামর্শ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে এর জন্য নির্বাচন থেমে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংস্কারের দোহাই দিয়ে অনির্বাচিত সরকারের হাতে বেশি দিন ক্ষমতা থাকা উচিত নয়। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন বিএনপি মহাসচিব। এদিকে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা বলেন, জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই নানা সমস্যায় পড়তে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়ে রাষ্ট্র মেরামতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। আলোচনা করে রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে। ৬টি সংস্কার কমিশন গঠন করে ডক্টর ইউনূসের সরকার। সংস্কার প্রক্রিয়াকে স্বাগত জানালেও নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। শনিবার এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন প্রক্রিয়া বন্ধ করা যাবে না। তিনি দাবি করেন, দেশের মানুষের মধ্যে শঙ্কা তৈরি হচ্ছে অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন দিতে দেরি করছে কিনা। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, প্রতি মুহূর্তেই সংস্কার হচ্ছে, সেই সংস্কারের ধারা চলতে থাকবে। সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। এই সমস্যাগুলো অনেক কমে যাবে যদি একটা নির্বাচিত সরকার থাকে। গত ৫ মাসে দেশে কোনো স্বস্তি ফেরেনি দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সরকারের সঙ্গে জড়িতরা জনগণের সমস্যা না দেখে রাজনৈতিক দলগুলোর দোষ খুঁজে বের করছে। ১৭ বছর হলেই ভোটার হতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন প্রস্তাবনা মূলত নির্বাচন কমিশনকে চাপে ফেলবে এবং নির্বাচনকে আরো দূরে ঠেলে দেবে বলেও দাবি তার। নতুন একটি প্রস্তাব দিয়েছেন, চিফ এক্সিকিউটিভ। আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে ১৭ বছর হলে ভালো। আপনি যখন বলছেন then it becomes a binding on the election commission, যেটা আপনি ইলেকশনের জন্য যারা ঠিক করবে, এটা ইলেকশন কমিশনকে ছেড়ে দিন। লেট দেম ডিসাইড। 18 বছর তো আছে, সকলের কাছে গ্রহণযোগ্য আছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন। উনি যখন প্রথমেই বলে দেন দ্যাট বিকামস বাইন্ডিং, ওটা কিন্তু একটা চাপ পড়ে যায় কমিশনের উপরে। কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেন, জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই অন্তর্বর্তীকালীন সরকারকে নানা সমস্যায় পড়তে হচ্ছে। রিফর্ম কি হবে? জনগণের ম্যান্ডেট দিয়ে করবে। আপনারা এই রিফর্মের নামে নির্বাচনটাকে পিছিয়ে দিবেন, এটা ঠিক হবে না। আজকে যেসব সমস্যা হচ্ছে, এসব সমস্যা হচ্ছে বিকজ আপনাদের কোনো ম্যান্ডেট নাই, আপনাদের কোনো পলিটিক্যাল ফোর্স নাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সচিবালয়ে আগুনের ঘটনায় কোনো কুলকিনারা না হওয়ায় সরকারের কাছে এর ব্যাখ্যা দাবি করেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশে ঐক্যবদ্ধ থাকবে ফ্যাসিবাদ বিরোধী সব দল। পাশাপাশি ভারতীয় আধিপত্য রুখতে সজাগ থাকতে হবে সবাইকে। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফতে মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে এ কথা বলেন জামায়াতের আমির সহ ইসলামী দলগুলোর নেতারা। বিএনপি সহ অন্যান্য দলের নেতারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল। সকাল 9:30টায় উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সূচনা হয় খেলাফতে মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন। একই মঞ্চে দেখা যায় বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও। অতীতের দুঃসহ স্মৃতি তুলে ধরে নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের ডাক দেন ইসলামী দলগুলোর নেতারা। ঘুষ দুর্নীতির অবসান ঘটিয়ে দেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে হবে। আলটিমেটলি আমরা একটা নতুন পরিশীলিত পরিবর্তিত বাংলাদেশ চাই। জাতির চাহিদাকে সামনে রেখে আমরা ঐক্যের ভিত তৈরি করেছি। যে আওয়ামী লীগ কিন্তু আসলে মূলত ভারতেরই সরকার ছিল, ভারতের সুবিধাই তার থেকে প্রকাশ পেয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন বিভিন্ন দলের নেতারা। বিশ্ববিদ্যালয়ের আন্দোলন যখন বন্ধ হয়ে যায় তখন মাদ্রাসার ছাত্ররা যাত্রাবাড়িতে আন্দোলন গড়ে তুলেছিল। দেশটা যে বদলাচ্ছে, এই দেশকে ওই রকম জায়গায় বদলে নিয়ে যেতে হবে যাতে এই দেশ বাসযোগ্য একটা দেশ হয়। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমাদের কোনো আপোষ আমরা করব না। দীর্ঘ 1.5 দশক পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মতো এমন উন্মুক্ত জায়গায় অধিবেশন করার সুযোগ পেল খেলাফতে মজলিস। সামনের বাংলাদেশে দেশের সকল ইসলামিক দলগুলো যেন নির্বিঘ্নে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, সে ব্যাপারেই প্রত্যাশা ব্যক্ত হলো আগত অতিথিদের কণ্ঠে। শফিক মুন্সি, সময় সংবাদ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজির অবসান জরুরি বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে মন্তব্য করেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে দলগুলো ব্যবস্থা নিলেও তা অপর্যাপ্ত। সেমিনারে কথা হয় সংস্কারের দায় ও নির্বাচনের রূপরেখার শিরোনামে। সেখানে অংশ নেন কয়েকটি রাজনৈতিক দলের নেতা ও বিশ্লেষকরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশ গঠনের জন্য বারবার সুযোগ এসেছে, এবার যেন হাত ছাড়া না হয়। রাস্তায় বলা হচ্ছে আমরা 15 বছর 17 বছর আমরা পাওয়ারে ছিলাম না, এখন আমাদের ইলেকশন করতে পয়সা লাগবে, এখন আমাদের পয়সা দরকার। চাঁদাবাজি হচ্ছে, দের নো ডিনায়াল অফ ইট। তো এই জায়গাতে আমি মনে করি যে একটা সংস্কারের প্রয়োজন আছে, অত্যন্ত সাংঘাতিক সংস্কারের প্রয়োজন আছে। আমি দেখছি যে একটি পার্টির প্রেসিডেন্ট বা অ্যাক্টিং প্রেসিডেন্ট সাহেব থেকে বহিষ্কার করছেন, কিন্তু দ্যাট ইজ নট এনাফ, দ্যাটস নট এনাফ। সবার ত্যাগের বিনিময়ে যে আমরা অর্জন করেছি এটা ধরে রাখতে পারবো তো, নাকি আরও চাই, আরও চাই, আরও ভালো চাই, এই নিয়ে দ্বন্দ্ব করে আমরা এই সুযোগও হারাবো। আগামী বিজয় দিবসের আগেই জুলাই গণহত্যার বিচার কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় সংলাপের 3য় অধিবেশনে চিফ প্রসিকিউটর জানান, 1 বছরের মধ্যে বিশেষ ট্রাইব্যুনালের সব বিচার শেষ করা হবে। আর অ্যাটর্নি জেনারেল বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী বিচার সম্পন্ন করা হবে। জুলাই আগস্টের গণহত্যার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচার কবে শেষ হবে, বিচারের চ্যালেঞ্জই বাকি, এ নিয়ে শনিবার কৃষিবিদ ইনস্টিটিউশনে বসে জাতীয় সংলাপের 3য় অধিবেশন। সংলাপে নানা প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর, ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিচার সংশ্লিষ্টরা বলেন, অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যার মাস্টার মাইন্ডদের বিচার শেষ করা হবে। বিচার হবে আন্তর্জাতিক মানের। গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশনকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করেছেন, খুন করেছেন, গুম করেছেন, আইনগতভাবে এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্নের দিকে নিয়ে যাব।
সংলাপে আইন উপদেষ্টা বলেন, আগামী বিজয় দিবসের আগেই সম্পন্ন করা হবে জুলাই আগস্টের গণহত্যার বিচার। জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব। সংলাপে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য এবং বিগত সরকারের আমলে যারা গুম হয়েছিলেন তাদের অভিজ্ঞতা তুলে ধরে দ্রুত বিচারের দাবি জানানো হয়। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের সময় বিতর্কিত ভূমিকার জন্য দুবাই কনসুলেটের কনসাল জেনারেল জামাল হোসেনের বিচার চেয়ে বিক্ষোভ করেছেন আরব আমিরাত ফেরত প্রবাসীরা। প্রবাসী কল্যাণ ভবনে অনুদান প্রদান অনুষ্ঠানে উপদেষ্টার সামনে বিক্ষোভ করেন তারা। পরে আসিফ নজরুল বলেন, জুলাই বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া কূটনীতিকদের শাস্তির আওতায় আনা হবে। প্রবাসী কল্যাণ ভবনে এই হট্টগোল সম্প্রতি বিদেশ থেকে জেল খেটে আসা প্রবাসীদের। ঘটনার সময় সামনেই ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার প্রবাসী কল্যাণ ভবনে সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরত আসা 186 জনকে 50,000 টাকা অনুদানের আয়োজন করে সরকার। এই আয়োজনে অংশ নিয়ে শুরুতেই ছাত্র আন্দোলনের সময় দুবাই কনসুলেটর কনসাল জেনারেল জামাল হোসেনের বিচার দাবি করেন প্রবাসীরা। বলেন, তাদের বিরুদ্ধে আমিরাত সরকারের কাছে মিথ্যা তথ্য দিয়েছেন তিনি। অ্যাম্বাসেডর এবং অ্যাম্বাসির কর্মকর্তা যারা ছিল অবশ্যই তারা জড়িত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চালানোর সময় আমাদের অনেক ব্যবসায়ী ভাইরা এই আন্দোলনের মাঠে চট্টগ্রাম, ঢাকাতে বিভিন্ন জায়গায় আর্থিকভাবে সহযোগিতা করেছে, যার জন্য আমাদেরকে লিস্ট দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আমাদেরকে জেলে দেওয়া হলো, যাবজ্জীবন দেওয়া হলো। সেই বিএম জামাল এখন কি করে চাকরি করে আফ্রিকাতে, সে আমাদের প্রশ্নে বিএম জামালের আমরা ফাঁসি চাই। প্রবাসীদের নিয়ে যদি আপনারা কাজ করতে না পারেন তাহলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উঠিয়ে দিন। উনি বেসিক্যালি আমাদেরকে ওই আশ্বাসটুকু দিতে পারেনি, তার জন্য আমাদের এখানে হইহুল্লো হট্টগোল শুরু হয়েছে। বিক্ষুব্ধদের বারবার শান্ত করার চেষ্টা করেন ডক্টর আসিফ নজরুল। এক পর্যায়ে বলেন, যে সকল কূটনীতিকরা জুলাই বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তাদের শাস্তির আওতায় আনা হবে। আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে, শুধু তার চাকরির ক্ষেত্রে না, তার আসলে বিচার হওয়া উচিত। আগামীকাল 3টার সময় আমার সাথে আপনারা 7 জনের প্রতিনিধি আসবেন। একই দিন আইন মন্ত্রণালয়ে আয়োজিত মতবিনিময় সভায়ও অংশ নেন আইন উপদেষ্টা। বলেন, বিগত 15 বছরে উচ্চ আদালতে বিচারের নামে সাধারণ মানুষের অধিকার হরণ করা হয়েছে। উচ্চ আদালত মানবাধিকার হরণ করার, মানুষকে নির্যাতন করার হাতিয়ারে পরিণত হয়েছিল। সবচেয়ে প্রবলেমেটিক যে বিধানটা, সেটা হচ্ছে উচ্চ আদালতে বিচারক নিয়োগের আইন। উচ্চ আদালতে মেধার ভিত্তিতে বিচারক নিয়োগ দিতে শিগগিরই অধ্যাদেশ তৈরি হচ্ছে বলেও জানান উপদেষ্টা। উচ্চ আদালতে জাজ হবে, এটা যেমন। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। নিজেদের মধ্যে দ্বিমত থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় মিয়ানমারের অভ্যন্তরীণ শান্তি না থাকায় এখনই রোহিঙ্গাদের ফেরানোর কোনো সম্ভাবনা নেই বলে জানান উপদেষ্টা। শনিবার এক সংলাপে কথা জানান তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পররাষ্ট্রনীতি নিয়ে এখনও ঐক্যমত তৈরি হয়নি। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত 2 দিনের সংলাপের শেষ অধিবেশন ছিল ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা শীর্ষক আলোচনা, যাতে অংশ নেন সরকারের উপদেষ্টা, সাবেক মন্ত্রী, কূটনীতি বিশ্লেষক এবং ছাত্র প্রতিনিধিরা। ঘুরে ফিরে আলোচনায় আসে ঐক্যমত্যের ভিত্তিতে শক্তিশালী পররাষ্ট্রনীতি প্রণয়নের প্রয়োজনীয়তার প্রসঙ্গ। বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে। বক্তারা বলেন, গত 15 বছর ছিল গদি রক্ষার নীতি, দেশের স্বার্থে ছিল না পররাষ্ট্রনীতি। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পররাষ্ট্রনীতি বদলে যাওয়ার চর্চা বন্ধ হওয়ার এখনই সময়। ভারতের সঙ্গে হওয়া চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবিও ওঠে সংলাপে। আমরা আসলে দেখতে চাই যে বাংলাদেশের সাথে ভারতের বা অন্য যে কোনো দেশের আসলে কি ধরনের চুক্তিগুলো হলো, তাতে বাংলাদেশের স্বার্থগুলো রক্ষিত হলো কিনা। মৌলিক কিছু বিষয় যদি ঐক্যবদ্ধ না থাকে, যদি আমি খালি প্রত্যেক সরকারের বা রেজিমের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে যাই, তাহলে বাংলাদেশ কখনোই স্থিতিশীল সুদৃঢ় অবস্থানে থেকে আপনি পররাষ্ট্রনীতি পরিচালনা করতে পারবেন না। একটা সরকার তার গদি রক্ষার জন্য সে বিদেশ নীতি সাজাচ্ছে, তার প্রয়োজনীয় প্রভু খুঁজছে ইত্যাদি, যার ফলে আমাদের দেশের স্বার্থ এবং নিরাপত্তা নানাভাবে বিঘ্নিত হয়েছে। সংলাপে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নিরাপত্তার জন্য জাতীয় সিকিউরিটি আর্কিটেকচার প্রয়োজন। মিয়ানমার, পার্বত্য চট্টগ্রাম এবং ভারত নিয়ে পররাষ্ট্র নীতিতে নতুন করে ভাবার পরামর্শ সাবেক এই মন্ত্রীর। আরাকান আর্মি, মিয়ানমার গভর্নমেন্ট, ওদিকে ভারত চিটাগং হিল ট্র্যাক্টস নিয়ে
ইটস এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। ওই অঞ্চলকে নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে। আমাদের একটা জাতীয় সিকিউরিটি আর্কিটেকচার করার প্রয়োজন আছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সীমান্ত নিরাপত্তা, অভ্যন্তরীণ অপরাধ এবং মিয়ানমারের ভবিষ্যৎ, এই তিনের সমাধান না হলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না। আমাদের স্বার্থ তো আমাদের দেখতে হবে। আমাদের স্বার্থ হচ্ছে মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠিত হোক। আশা করছি না যে আগামী 2 মাস 6 মাসের মধ্যে আমি কাউকে ফেরত পাঠাতে পারবো, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু তোমাদের শান্তিও থাকবে না। বাংলাদেশ পুনর্গঠনে দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে দীর্ঘমেয়াদী পররাষ্ট্র নীতি প্রণয়নের উপর জোর দেন আলোচকরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের ফাইল ছিল, সেগুলো নষ্ট করতেই স্বৈরাচারের প্রেতাত্মারা পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত ফায়ার ফাইটার নয়নের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা বলেন তিনি। নয়নের পরিবারের হাতে 2 লাখ টাকা সহায়তাও তুলে দেন রিজভী। দেশে পরাজিত স্বৈরাচারের দোসররা রয়েছে, তারা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় এখনো আছেন, সরকারের বিভিন্ন জায়গায় আছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা রয়েছেন, ঘাপটি মেরে আছেন, এটা বলা যেতে পারে। কোথায় কি নাশকতা, কোথায় কি চক্রান্ত করছেন তার কোনো ঠিক নেই। এগুলো ঠেকাতে গিয়ে দেশকে একটি শান্তি স্থিতি মধ্যে নিয়ে আসতে গিয়ে জীবন দিচ্ছে নয়নের মতো ছেলেরা। পরাজিত শক্তি এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় ঘাপটি মেরে থেকে ষড়যন্ত্রের পায়তারা করছে। তাদের রুখে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে পারলে দেশে শান্তি ফিরবে বলেও মন্তব্য করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। আমরা যদি গণতন্ত্রকে একটি স্থায়ী রূপ দেই, আমরা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি, তাহলেই এই দেশটি টিকবে, এদেশের মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে। জুলাই গণহত্যার পুনরাবৃত্তি ঠেকাতে পুলিশকে পুনর্গঠন করতে কাজ চলছে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। আর ডিএমপি কমিশনার জানান, 5 আগস্টের 72 ঘন্টা আগে পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণহানি ঠেকানো যেত। সকালে রাজধানীর রাজারবাগে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এ সময় এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, চুরি, ছিনতাই, খুনের মতো অপরাধ ঠেকাতে তৎপর রয়েছে বাহিনী। রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা। এতে অংশ নেন পুলিশ মহাপরিদর্শক ও ডিএমপি কমিশনার। জুলাই গণ অভ্যুত্থান প্রসঙ্গ তুলে ধরে পুলিশের বিতর্কিত ভূমিকার সমালোচনা করেন ডিএমপি কমিশনার। 72 ঘন্টা আগেও যদি ওনারা সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে অনেকের জীবন রক্ষা পেত এবং আমাদের পুলিশ সদস্যদেরও অনেকের জীবন রক্ষা পেত, কিন্তু সেইরূপ সিদ্ধান্ত নেওয়া হয়নি। আইজিপি জানান, বাহিনীর পুনর্গঠন করাই তার প্রথম কাজ, যাতে আর কখনোই জুলাই আগস্টের মতো ভূমিকা পালন না করতে পারে পুলিশ। এই পুলিশকে মানুষের কাছে গ্রহণযোগ্য করার দায়িত্ব আপনারা দিয়েছেন এবং যেই দুঃখজনক ঘটনা জুলাই আগস্ট মাসে ঘটেছে এর যেন আর পুনরাবৃত্তি না হয়। আমি কি এইরকম কোনো ধারাবাহিকতা তৈরি করতে পারি কিনা, এই 3টা কাজের প্রচেষ্টা আমার সবসময় থাকবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ প্রধান জানান, সারা দেশে চুরি, ছিনতাই, খুন বন্ধে পুলিশের কাছে ম্যাজিক নেই, তবে নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে। আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও সাহায্য চাচ্ছি, তারা যেন আমাদেরকে সাথে নিয়ে কমিউনিটির কাছে আরেকটু প্রচেষ্টা ওনারা চালান নিয়ে যেতে। আমি মনে করি যে এইটা ছাড়া আমাদের ওইভাবে ক্রাইম এককভাবে আমরা উই ক্যানট ফাইট ইট আউট। তদন্ত শেষে সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান আইজিপি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জনশক্তি রফতানির স্থবিরতা কাটছেই না, যেতে পারছেন না হাজার হাজার কর্মী। এজন্য দেশের ভুয়া রিক্রুটিং এজেন্সি ও মালয়েশিয়া সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়ার কথা বলছে বাইরা। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নিবন্ধিত এজেন্সিগুলোর মধ্যে প্রতিযোগিতা নিশ্চিতের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা।
দীর্ঘদিন বন্ধ থাকার পর 2022 সালের আগস্টে পুনরায় চালু হয় মালয়েশিয়ার শ্রমবাজার। চলতি বছরের 31 মে পর্যন্ত দুই দেশের সরকার নির্ধারিত 101টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 5.5 লক্ষ কর্মী দেশটিতে পাড়ি দিয়েছেন। যদিও সরকারিভাবে 79,000 টাকা খরচ নির্ধারণ হলেও কর্মী প্রতি ব্যয় হয়েছে 5 থেকে 6 লাখ টাকা। এদিকে হাসিনা আমলে টিকিট জটিলতার কারণে যেতে পারেনি 15 থেকে 18,000 কর্মী। অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর পুনরায় দেশটির শ্রমবাজার চালু নিয়ে কথা হচ্ছে। টিকিট জটিলতায় আটকে থাকাদের সহায়তার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, যদিও এ বিষয়ে কোনো পদক্ষেপ দেখছে না বাইরা। বলেছেন যে এই 18,000 লোক কর্মীদেরকে বা 70,000 কর্মীদেরকে যাই হোক হোয়াট এভার কোয়ান্টিটি যারা যেতে পারেনি তাদেরকে উনি নেওয়ার ব্যবস্থা করবেন। প্রসেস চলতেছে, মন্ত্রণালয়ও কাজ করছে, আমাদের দূতাবাস কাজ করছে, হাইকমিশন কাজ করতেছে। এটার ঠিক দৃশ্যমান কোনো অবস্থা আমাদের কাছে এখনো হয়নি। জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা আনতে রিক্রুটিং এজেন্সিগুলোকে কঠোরভাবে তদারকি করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি আইন ভঙ্গকারীদের আইনের আওতায় আনার কথাও বলছেন। পুরো পদ্ধতিটাই চলে গেছে হচ্ছে ইনফর্মাল চ্যানেলে বা আন্ডারগ্রাউন্ডে, যেটা কোনো তথ্যপত্র নাই। যাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে বিভিন্নভাবে টাকা পয়সা নেওয়া হচ্ছে, সেটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। সংস্কারটাকে ধরে না রেখে এটা যত তাড়াতাড়ি সম্ভব কিছু আইন কানুন করা দরকার এবং শক্ত হাতে এই আইন কানুনগুলোকে যেন আমরা বলবৎ করতে পারি সেই সিদ্ধান্ত এই সরকার শুরু করে দিতে পারে। অবৈধ ভিসা কেনাবেচা ও লেনদেন বন্ধ করা না গেলে মালয়েশিয়ার শ্রমবাজার খোলা ও অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ কঠিন হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 20 বছরের উদ্যোগ আর 4 বছরের পরিকল্পনায় শুরু হওয়া বাস রুট রেশনালাইজেশন প্রকল্প এখনও আলোর মুখ দেখেনি। উদ্যোক্তারা জানান, তৎকালীন পরিবহন নেতাদের রাজনৈতিক প্রভাবই প্রকল্প বাস্তবায়নে মূল বাধা ছিল। পট পরিবর্তনের পর সেই বাধা নেই বলে আশার আলো দেখছেন তারা। আশরাফুল ইসলামের ছবিতে শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। নানা কাঠঘর পুড়িয়ে ভোগান্তিহীন যাত্রী সেবা নিশ্চিত করতে রাজধানীতে 2021 সালে যাত্রা শুরু করা বাস রুট রেশনালাইজেশন প্রকল্প সফলতার মুখ দেখেনি, বরং দিন গড়ানোর সাথে সাথে যানজটের তীব্রতা বেড়ে ঢাকা হয়ে উঠেছে অসহ্য দুর্ভোগের নগরীতে। অথচ যানজটের কবলে কর্মঘণ্টা নষ্ট হওয়ায় লাভ ক্ষতির হিসেব মিলিয়ে বাস চালকরাও আসতে চান এক ছাতার নিচে। ভোগান্তি থেকে মুক্তি পেতে যাত্রীদের প্রত্যাশা সড়ক হয়ে উঠুক শৃঙ্খলাপূর্ণ। বাসে সিট খালি আছে, আপনি আসেন, উঠার পরে দেখি যে সিট ফাঁকা নাই। যত থামবে না, যত থামলে যানজট কমবে না। বোকা দেখে কন্ডাক্টর, আমাকে বেতনই ভালো। রাজধানীর এই যানজট থেকে রেহাই পেতে বাস চালক ও যাত্রীরা উভয়ই চান বাস রুট রেশনালাইজেশনের আওতাযুক্ত হতে। তাহলে প্রতিবন্ধকতা কোথায়? কেনই বা এত বছর প্রচেষ্টা করেও এই প্রকল্পটি আলোর মুখ দেখেনি? প্রকল্পটির তত্ত্বাবধানে থাকা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর কাছেই সেই জিজ্ঞাসা। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ জানায়, তৎকালীন পরিবহন নেতাদের রাজনৈতিক প্রভাব, অবৈধ বাসে দৌরাত্ম্য, মালিকানা হারানোর ভয়ে বাস কোম্পানির অনীহা ও লেনদেনের স্বচ্ছতার অভাব ছিল প্রধান অন্তরায়। নতুন করে দায়িত্ব পাওয়া পরিবহন নেতারাও সরকারের উদ্যোগকে স্বাগত জানান। তৎকালীন যে বাস মালিক সমিতি ছিলেন, শ্রমিক যে সংগঠন ছিলেন, তাদের থেকে আমরা সহযোগিতা পেলাম না। এমনকি এখানে যারা আবেদন করেছেন তাদেরকে অনেক ধরনের হয়রানি হেনস্থার শিকার হতে হয়েছে। প্রতিটি কোম্পানি এবং প্রতিটি মালিককেই ডেকে কথা বলে এই অবস্থার পরিবর্তন করার জন্য আমরা উদ্যোগী হচ্ছি। সড়কের শৃঙ্খলা ফেরাতে এবার ছাড় দিতে নারাজ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। সংস্থাটির চেয়ারম্যান জানান, আর নয় নৈরাজ্য, ফিটনেস না থাকলে মিলবে না লাইসেন্স। তোমরা যাকে ফিট মনে করবে তাকেই সেই শুধু লাইসেন্স পাবে, যাকে ফিট মনে করবে না সে লাইসেন্স পাবে না। মে মাসের পরে আর পুরনো গাড়ি রাখবো না, আমরা রাখবো না। তবে এই বিশেষজ্ঞর মতে বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়ন করতে হলে মেট্রো কিংবা বিআরটির মতো একটা রেগুলেটরি অথরিটি প্রতিষ্ঠা করতে হবে, যারা প্রতিনিয়ত সেবার মানদণ্ড পর্যবেক্ষণ করবে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি এইটাও ফেল করবে, কারণ পদ্ধতিগতভাবে কোনো রেগুলেটরি অথরিটি নাই। এরকম একটা প্রতিষ্ঠান করে দায়বদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, এখনই মোক্ষম সময় উদ্যোগ নেয়ার। এই সরকার ব্যর্থ হলে এ স্বপ্ন আর বাস্তবায়ন হওয়া সম্ভব নয় বলেও মনে করেন অধ্যাপক শামসুল হক। এই সরকারের সময় সাকসেসফুল না হওয়া তার মানে অত্যন্ত বেদনাদায়ক হবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।
নদী বাঁচাতে প্রয়োজনে 2-4টি কারখানা বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি বন বিভাগের দখল হওয়া জমি উদ্ধার করা হবে জানালেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার দুপুরে গাজীপুরে নদী বাঁচাতে যুব সম্মেলনে এ কথা বলেন তিনি। শিল্প পয়ঃনিষ্কাশন ও পলিথিনের কারণে নদী দূষণ হয় জানিয়ে পলিথিনের ব্যবহার বন্ধ করতে বিকল্প খোঁজার উপর গুরুত্ব দেন উপদেষ্টা। বলেন, মাছে ভাতে বাঙালির অস্তিত্ব ঠেকাতে আগামী প্রজন্মকে একটি দূষণমুক্ত দেশ উপহার দেওয়ার চেষ্টা করা হবে। আগামী প্রজন্মকে যদি একটা দূষণমুক্ত নদী দিয়ে না যায়, ওরা পানি পাবে কোথায়, ওরা মাছ পাবে কোথায়? নদী শুধুমাত্র যে একটা প্রাকৃতিক আবেদনের সমৃদ্ধ প্রতিবেশ ব্যবস্থা তা কিন্তু না। নদী কিন্তু অর্থনীতি। বাংলাদেশে যত মানুষ যাতায়াত করে তার অর্ধেকই কিন্তু নৌপথে যাতায়াত করে। এই মরে যাওয়া দূষিত নদীগুলো আমাদের যাতায়াতে একটা বড় ভূমিকা রাখছে, পণ্য পরিবহনে একটা বড় ভূমিকা রাখছে। শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি মান বাড়াতে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের বেতন স্কেল 13 গ্রেড থেকে 10ম গ্রেডে আনা উচিত বলে মনে করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়ার মাথা ফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার 1200 শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও শীত বস্ত্র উপহার দিয়ে কথা বলেন তিনি। শিক্ষার মান বাড়াতে ব্যক্তি, গোষ্ঠী ও দলের স্বার্থ না দেখে আগামীর প্রজন্মের স্বার্থ দেখার আহ্বান জানান সার্জিস। আকর্ষণ করছি, আমরা আসলে অনেক দেরিতে অনুষ্ঠান শুরু এবং সামনে রয়েছেন সম্মানিত 13 গ্রেডের 17-18 হাজার টাকার বেতন একজন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটকে কতদিন একটা প্রাইমারি স্কুলে রাখবে, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সো আমরা যদি বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো স্ট্রং করতে চাই, আমাদের গোড়াটাকে শক্ত করতে চাই, আমাদের বর্তমানে বাংলাদেশের যে মূল্যস্ফীতির অবস্থা, একজন সন্তানকে পড়াশোনা করানোর যে খরচ, সেই জায়গায় আমরা মনে করি যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে এই সরকারি প্রাইমারি স্কুল এবং সরকারি যে হাই স্কুলগুলো রয়েছে এগুলোর শিক্ষকদের গ্রেড অন্তত 10ম গ্রেডে নিয়ে আসা উচিত। 1 জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির সব কার্যক্রম। এদিকে চালু রাখার দাবিতে রাজধানীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের কর্মচারীরা ভবনের সামনে অনশন করেছেন। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পরিচালক। আলোকিত মানুষ চাই প্রতিপাদ্য নিয়ে ঘুরে ঘুরে পাঠকের হাতে বই পৌঁছে দিতে এবং পাঠ্যাভ্যাস গড়ে তুলতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের নিজস্ব উদ্যোগে 1999 সালে যাত্রা শুরু হয় ভ্রাম্যমাণ লাইব্রেরির। যাত্রা শুরুর পর থেকে 2 যুগে ভ্রাম্যমাণ লাইব্রেরির প্রায় অর্ধশত গাড়ি পাঠাগার হিসেবে দেশের জেলা উপজেলার পাঠকদের হাতে তুলে দিয়েছে বাংলা পেরিয়ে বিশ্ব সাহিত্যের স্বাদ। তবে 2017 সালে কেন্দ্রের একার পক্ষে প্রকল্পটি চালানো কঠিন হয়ে পড়ে। তখনই এগিয়ে আসে সংস্কৃতি মন্ত্রণালয়ের গ্রন্থাগার অধিদপ্তর। যৌথভাবে এগিয়ে চলে ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠক গড়ার গাড়ি। কয়েকটি সূত্রে জানা যায়, প্রথম দফায় 2020 থেকে 2022 সাল পর্যন্ত বিশ্ব সাহিত্য কেন্দ্রের জন্য বরাদ্দ দেয় গণগ্রন্থাগার অধিদপ্তর। দ্বিতীয় দফায় 2023 থেকে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির মেয়াদ বাড়ানো হয়। তবে মেয়াদ শেষ হতে চললেও নতুন বরাদ্দের হদিশ নেই। এজন্য ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। এমন ঘোষণায় ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠকেরা হতাশ। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং চিঠির মাধ্যমে এই কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানাচ্ছেন তারা। অনশনে বসেছেন ভ্রাম্যমাণ লাইব্রেরিতে কর্মরতরাও। সক্ষমতা থাকার পরেও ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম বন্ধ হয়ে যাবে কেন, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। পুরো বাংলাদেশে পাঠক সমাজের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে। এই হতাশার কারণে আমরা আজকে এসেছি যেন ভ্রাম্যমাণ লাইব্রেরিটা যেন বন্ধ না হয়। ভ্রাম্যমাণ লাইব্রেরির প্রয়োজনীয়তা তুলে ধরে এর পরিচালক বলেন, এই প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য চেষ্টা করছে বিশ্ব সাহিত্য কেন্দ্র।
31শে ডিসেম্বর 2024-এর পরে এই কার্যক্রমটা চলমান রাখার জন্য সরকারও উদ্যোগ নিয়েছে, সরকারও চেষ্টা করছে, আমরাও সরকারের সঙ্গে কাজ করছি যাতে চলমান থাকে। প্রতিষ্ঠান আপ্রাণ চেষ্টা করছে যত দ্রুত সম্ভব এইটাকে আবার চালু করার জন্য। এর আগে ডিসেম্বরের শুরুতে এক বইমেলার উদ্বোধনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী বিশ্ব সাহিত্য কেন্দ্রকে সকল সহযোগিতা করার আশ্বাস দেন, যদিও ভ্রাম্যমাণ লাইব্রেরির প্রকল্পে নতুন করে অর্থায়নের বিষয়ে কিছু জানাননি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। মতিঝিল সরকারি বালক বিদ্যালয় ডিবেট ক্লাব আয়োজিত 18তম MGBSDC জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মতিঝিল সরকারি বালক বিদ্যালয়ে 3 দিন ব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা যুক্তিবাদী মানুষ তৈরির ক্ষেত্রে এ ধরনের অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন। বিতর্ক উৎসবে মিডিয়া পার্টনার ছিল সময় টিভি। জার্মানির পার্লামেন্ট ভেঙে দিলেন দেশটির প্রেসিডেন্ট। এতে ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের প্রস্তুতিতে দেশটির রাজনৈতিক দলগুলোর আর কোনো বাধা থাকল না। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। গত বেশ কিছুদিন ধরে জার্মানির সরকার ব্যবস্থা ও রাজনীতিতে অস্থিরতার বড় কারণ ছিল চ্যান্সেলর ওলাফ শলসের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি SPD, গ্রিন পার্টি ও ফ্রি ডেমোক্রেটিক পার্টি বা FDPর সমন্বয়ে 3 দলের জোট সরকার ভেঙে যাওয়া। তারপরেই সংসদে আস্থা ভোটে শলসের হেরে যাওয়ায় সবার কাছে বিষয়টা একদম পরিষ্কার হয়েই যায় আগাম নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে জার্মানি। এমন বাস্তবতায় দেশের স্থিতিশীলতা ও সরকার ব্যবস্থার অচলাবস্থা কাটাতে সাংবিধানিক নীতি মেনে দেশটির সংসদ ভেঙে দিলেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার। একই সঙ্গে আগামী 23 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। বর্তমানে 2 দলের জোট সরকার দেশ পরিচালনার ক্ষেত্রে জনসমর্থন হারিয়েছে। একই সঙ্গে আস্থা ভোটের ফলাফল এবং অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষে এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে জার্মানিতে নতুন নির্বাচন জরুরি। সেটা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের আয়োজন করতে হবে। সংসদ ভেঙে দেওয়ার পর বক্তব্যে তিনি আরো বলেন, গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় বিশ্বাস রাখে জার্মানি, তাই জনগণের সমর্থনের ভিত্তিতেই আগামীতে গঠন করা হবে নতুন সরকার। এদিকে জার্মান পার্লামেন্ট ভেঙে দেওয়ার এমন ঘোষণায় স্বস্তি ফিরেছে দেশটির রাজনীতিতেও। জার্মান প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির রাজনৈতিক দলের নেতারাও। এখন থেকে দল গোছানো ও আগাম নির্বাচনের প্রস্তুতিতেও আর কোনো বাধাও থাকলো না নির্বাচনমুখী দলগুলোর জন্য। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বিজয়ের মাসকে ঘিরে আয়ারল্যান্ডের কিলকেনিতে হয়ে গেল পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনে দেশের বিভিন্ন কাউন্টি থেকে জড়ো হয়েছিলেন শত শত প্রবাসী বাংলাদেশি। সৈয়দ জুয়েলের রিপোর্ট। আয়ারল্যান্ডে পৌষের ধানের শীষে শিশির বিন্দুর উজ্জ্বলতা না থাকলেও পৌষের পিঠাপুলির উজ্জ্বলতা ঠিকই দেখা গেছে কিলকেনিতে। পৌষের পিঠা মেলায় পাটালি গুড়ের রসালো সাজের পিঠা থেকে বিভিন্ন নকশি পিঠা শোভা পায় বাংলাদেশিদের পাতে। শত শত প্রবাসীদের আগমনে কিছুক্ষণের জন্য কিলকেনির জেমস পার্কের কমিউনিটি হলটিকে মনে হয়েছে ছোট এক খণ্ড বাংলাদেশ। পিঠা উপভোগের পাশাপাশি কমিউনিটির মাঠে পুরুষদের জন্য ছিল বিভিন্ন খেলার আয়োজন, সাথে কমিউনিটি হলের ভেতরে ছিল নারী শিশুদের বিভিন্ন খেলা, ছিল বিজয়ীদের জন্য আকর্ষণীয় সব পুরস্কার। আমরা আশা করব যারা এটা আয়োজন করেছেন, যারা যেন প্রতি বছর এই আয়োজনকে সমৃদ্ধ রাখে এবং বাঙালি কৃষ্টি কালচারকে ধরে রাখায় আমাদের পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে। পিঠা উৎসবে এসে আমার তো খুবই ভালো লাগছে। এত ভাবিদের সাথে দেখা হলো, মানে ছোট্ট একটা বাংলাদেশ ফিল হয়েছে। এখানকার মেলা অনেক এক্সাইটিং ছিল, অনেক মজা পাইছি। অ্যাজ ইয়ং স্টার্স আই উড সে উই আর প্রাউড বাংলাদেশ। তারা ইনশাআল্লাহ সামনে আরো এই ধরনের কিছু অনুষ্ঠান করব, যাতে আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, বোনেরা, ভাইয়েরা সবাই সব উৎসব অনুভব করতে পারে। প্রবাসের মাটিতে দেশকে অন্তরে ধারণ করে রাখতেই এমন আয়োজন, বললেন আয়োজকরা। বিদেশের মাটিতে বাংলার পিঠা মেলা এই সর্বপ্রথম খিলকানিতে ঈশ্বর মুখর পরিবেশে
হয়ে গেল। আমার তো মনে হচ্ছে আমি পুরো বাংলাদেশে আছি, আমি বিদেশের বাড়িতে এসে যে এত সুন্দর আয়োজন আমি চিন্তাই করতে পারিনি। আগামী বছর বিজয়ের মাসে আবারও নতুন কোনো আয়োজন নিয়ে হাজির হবেন বলে জানিয়েছেন আয়োজকরা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। খেলার খবর। বিপিএলের আন্তর্জাতিক ইমেজ নষ্ট হয়ে গেছে অতীত কর্মকাণ্ডের জন্য, যে কারণে ভালো কোনো তারকা ক্রিকেটার আসেনি এবারের আসরে। বিসিবির বর্তমান কমিটি নানা উপায়ে উন্মাদনা তৈরি করার চেষ্টা করলেও বিপিএল নিয়ে আগ্রহ নেই দর্শকদের। মন্তব্য সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের। আসর শেষ 10টা, শুরু হওয়ার অপেক্ষায় 11তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল। কিন্তু এত বছর পার করেও এখনও নিজেদের অবস্থান শক্ত করতে পারেনি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। এখনও আশপাশে কোনো লিগ চললে তারকা ক্রিকেটারদের দেখা পাওয়া যায় না বিপিএলে। বাংলাদেশের চেয়ে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা কিংবা আরব আমিরাতকেই প্রাধান্য দেন সবাই। যার কারণ খুঁজতে গেলে দেখা যাবে বিগত বোর্ড কর্তাদের অনিয়ম, ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক অসঙ্গতি, ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিকভাবে না দেয়া সহ নানা অভিযোগে অভিযুক্ত বিপিএল। আর এজন্যই বিদেশি তারকাদের অপছন্দের শীর্ষে বিসিবি আয়োজিত এই টুর্নামেন্ট। বিদেশিদের পাশাপাশি দেশেও খুব একটা হাইপ নেই বিপিএল নিয়ে। সরকারের সহযোগিতায় বিসিবি ভিন্ন ভিন্ন উপায়ে চেষ্টা করে গেলেও মোটা দাগে সফলতা নেই বললেই চলে। মূলত তারকাদের অভাব এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে নিজেদের অঞ্চলের সংযোগ খুঁজে না পাওয়ায় স্থানীয় দর্শকদের এই আসন নিয়ে খুব একটা উন্মাদনা দেখা যায় না বলে মনে করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। রিসেন্টলি 3-4-5 বছরে আমার কাছে মনে হয় বিপিএলটা নিচের দিকে ডেট্রোট করেছে, ইমেজটা নষ্ট করে ফেলছে, ইন্টারন্যাশনাল প্লেয়ারদের কাছে ইমেজটা নষ্ট হয়ে গেছে। রাতারাতি এই বছরে যে আপনি বিপিএলকে ম্যাচ সাকার করে ফেলবেন তা না, বাট আমার মনে হয় চেষ্টা করছে বিসিবি যে নতুন করে মেসেজ দেওয়া বিপিএলে যে আমরা নতুন করে করতে যাচ্ছি। তবে এখনই হতাশ হতে রাজি নন পাইলট। তার বিশ্বাস হোম অ্যাওয়ে পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজন করে সব বিভাগীয় শহরে খেলাগুলোকে ছড়িয়ে দিতে পারলে আবেদন বাড়বে বিপিএল-এর। এই বছর যদি কমিটমেন্টগুলো ভালো থাকে, প্লেয়ারদের সাথে টিমের কমিটমেন্ট, মাঠের সবকিছু প্রোডাকশন সবকিছু যদি ভালো হয়, বিপিএল কে প্রমোট করতে হলে আপনাকে হোম অ্যাওয়ে করতে হবে। রাজশাহী, খুলনাকে খুলনার ভেন্যু দিতে হবে। রংপুরে যেহেতু আপনার মাঠ নাই, স্টেডিয়াম নাই, বগুড়াতে তাদের অল্টারনেট ভেন্যু করে দিতে পারে রংপুরের ভেন্যুটা, রাজশাহীতে রাজশাহীর ভেন্যু। সব জায়গায় যদি ডিভিশন ওয়াইজ যদি ভেন্যুগুলো হয়ে যায়, ডিভিশন টিম, তাহলে কিন্তু আপনি হিউজ ক্রাউড পাবেন। ক্রিকেট পাড়ায় গুঞ্জন বিসিবির নবগঠিত একটি কার্যকরী কমিটিতে থাকছে খালেদ মাসুদ পাইলটের নাম। তবে জাতীয় দল সংক্রান্ত গুরুত্বপূর্ণ সেই কমিটির দায়িত্ব পাওয়া নিয়ে কোনো মন্তব্য না করলেও সুযোগ পেলে নিজের যে পরিকল্পনা আছে বেশ কিছু তা জানাতে ভুললেন না সাবেক ক্যাপ্টেন। আমাদের এই বয়সটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমরা খেলাধুলা করছি, এখন হচ্ছে আমাদের দেবার সময়। তো চেষ্টা করবো যদি সুযোগ আছে, অপরচুনিটি আসে, একদম পুরো আমার ব্রেনের মধ্যে আমার এক্সপিরিয়েন্স কি বলে সমস্ত কিছু প্ল্যান করে সবাইকে নিয়েই চেষ্টা করবো ইমপ্লিমেন্ট করা, যেগুলো আমাদের ইয়াং জেনারেশনের জন্য কাজে লাগে। বিসিবির শেষ নির্বাচনে রাজশাহী থেকে নির্বাচন করলেও সে দফায় জিততে পারেননি খালেদ মাসুদ পাইলট। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। ভিন্ন এক দ্বৈরথের অপেক্ষায় বিপিএল। চট্টগ্রাম কিংসের মেন্টর শহীদ আফ্রিদি আর বরিশালের জার্সিতে মাঠ মাতবেন শাহিন শাহ আফ্রিদি। যদিও এই দ্বৈরথ বেশ উপভোগ করবেন শাহিন। বাংলাদেশের পেস বিপ্লবে বিস্ময় ঝরল এই পাকিস্তান তারকার কণ্ঠে। 6 ফিট 6 ইঞ্চির দীর্ঘকায় গড়ন, তর্কাতীতভাবেই এবারের বিপিএল-এর সবচাইতে বড় তারকা হোম অফ ক্রিকেটে শাহিন শাহ আফ্রিদি। অথচ এই মুহূর্তে তার খেলার কথা ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে, কিন্তু পাকিস্তানের গণমাধ্যমের দাবি বিশ্রাম নয়, অবাধ্য হওয়ারই শাস্তি পাচ্ছেন এই গতি তারকা। তবে আখেরে তাতে লাভ হয়েছে ফরচুন বরিশালের। ঢাকায় আসার 12 ঘন্টা না পেরোতেই অনুশীলনে শাহিন আফ্রিদি। তামিমের চাওয়াতেই সাউদার্ন আর্মিতে যোগ দেয়া। মিরপুরে যতক্ষণ ছিলেন সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন এই পাকিস্তানি পেসার। তবে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন ভিন্ন কিছু। Can we just questioning for the Bangladesh League right now? For last 2-3 years I miss, and this year I had the time and Tamim bhai called me for this team and I was really excited and looking forward. নেটে বল হাতে আগুনে আফ্রিদি। বাংলাদেশের পেস বিপ্লবের খবর জানা তারও। তার দলেই যে আছেন রিপন, শহীদুলরা। নাহিদ তাসকিনকে নিয়ে ঝরল প্রশংসা। A good bowling unit, Taskin, I can say he's leading bowler for Bangladesh, and the young bowler Rana, he's bowled really well and he had a pace, tall guy. So I think for Bangladesh future there was many bowlers to come, and
for them, just for groom them and play for red ball cricket, because when you play red ball cricket you can improve more. এবারের বিপিএল ভিন্ন এক কারণে বিশেষ শাহিন শাহ আফ্রিদির কাছে। চট্টগ্রামের মেন্টর যে তারই শ্বশুর বুমবুম আফ্রিদি, তাই তো শ্বশুর আর জামাতার মাঝে প্রতিদ্বন্দ্বিতা দেখার অপেক্ষা। We play badminton to each other, so and for me it's good thing he's not playing, so we're not like facing each other in the ground, so he's a mentor and I hope the Bangladeshi youth and young cricketer will learn a lot from him. এখন পর্যন্ত 5 ম্যাচের জন্য আফ্রিদির সঙ্গে চুক্তি বরিশালের, তবে পরিবর্তিত পরিস্থিতিতে তা বাড়তে পারে 10 ম্যাচ পর্যন্ত। সংবাদ সম্মেলন শেষ করেও তাই দু একটা বাংলা বলার চেষ্টা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে পারি না, মন্তব্য মির্জা ফখরুলের। 17 বছরে ভোটার করার চিন্তায় নির্বাচন বিলম্বের শঙ্কা। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে এক থাকার আহ্বান জামায়াত আমিরের। ঐক্যে ফাটল ধরলে বিএনপি জামায়াতকে জবাবদিহি করতে হবে, খেলাফতের হুঁশিয়ারি। কমান্ডারদের বিচারে অগ্রাধিকার প্রসিকিউশনের। আগামী বিজয় দিবসের আগেই বিচার শেষ করার আশা আইন উপদেষ্টার। এই ছিল প্রবাসী সময়, সঙ্গেই থাকুন সময়ের।